একটি ছোট ছেলে প্রতিদিন সকাল সকাল এক কোটিপতি ব্যক্তির গাড়ি, যা তার বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকত, সে পরিষ্কার করে দিত এবং সেখান থেকে চুপচাপ চলে যেত। কিছু মানুষ তাকে বলতো, এটা তুমি কেন করো? কেউ কি জোর করে তোমাকে এটা করাচ্ছে? তখন সেই ছেলে বলতো, না, কেউ জোর করে আমাকে করায় না, আমার মন চায় তাই করি। এই বিষয়টা শুনে সেই কোটিপতি মানুষও পুরোপুরি অবাক এবং চিন্তায় পড়ে যায়। তবে সেই বিষয়টা নিয়ে কখনো খুব বেশি মাথা ঘামায় না। একদিন সেই ব্যক্তি খুব সকালবেলা কোথাও যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তখন সে দেখলেন সেই ছোট ছেলে গাড়ি পরিষ্কার করছে। তখন সে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এই গাড়ি কেন প্রতিদিন পরিষ্কার করো? এর পেছনে কী কারণ? এরপর যে গল্পটা সেই ছেলে বলল, তা শুনে সেই কোটিপতি মানুষ পুরোপুরি অবাক হয়ে যায়। আর তারপর এমন একটি ঘটনা ঘটে, যা সেই কোটিপতি ব্যক্তি বা ওই ছেলে কেউই কল্পনা করতে পারেনি। কে ছিল সেই ছেলে? কেনই বা সে প্রতিদিন সেই গাড়ি পরিষ্কার করত? পুরো সত্যি জানতে গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পশ্চিমবঙ্গের কলকাতার অরুণ নামের এক ব্যক্তি থাকতেন। তার পরিবারে তার স্ত্রী, 2 সন্তান আর বাবা মা ছিলেন। অরুণের বাবার প্রচুর ব্যবসা ছিল, সেগুলো এখন অরুণই দেখাশোনা করতেন। আর তার বাবা অবসর নিয়ে বাড়িতেই থাকতেন। অরুণের স্ত্রী রুবিনা শ্বশুর শাশুড়ির খুব যত্ন নিতেন। সব কিছু ভালোই চলছিল, সংসারে কোনো সমস্যা ছিল না। একদিন অরুণ সন্ধ্যায় ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রুবিনা তাকে বললেন, শোনো, দেখো, বাবা মার তো বয়স হয়েছে, আমার মনে হয় ওদের কোনো তীর্থস্থানে নিয়ে যাওয়া উচিত। তুমি 1-2 দিনের ছুটি করো না, বাবা মাকে নিয়ে আমরা বেরিয়ে আসি, কোনো এক তীর্থস্থান ঘুরিয়ে নিয়ে আসি তাদের। অরুণ এই বিষয়টা বুঝতে পারল আর বলল, ঠিক আছে, দেখছি আমি ছুটি পাই নাকি, কারণ দেখো এখন তো কাজের এত চাপ। আসলে তার ব্যবসা এতই বড় যে সব সময় নজর রাখতে হতো। তাই অরুণ বলে, ঠিক আছে, তুমি যদি বাবা মাকে তীর্থে নিয়ে যেতে চাও তবে আমার কোনো সমস্যা নেই, আমি গাড়ি ঠিক করে দিচ্ছি, ড্রাইভার দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আমি দেখো চেষ্টা করেও হয়তো যেতে পারবো না। আমি তোমাকে এটা বলছি না যে আমি যাব না, কিন্তু আমার মনে হয় তুমি বাবা মাকে নিয়ে ঘুরে আসলে বেশি ভালো হবে, আমার এখানে অনেক কাজ পড়ে আছে। এরপর রুবিনা 2-1 বার জোর করে। সে বলতে থাকে, তুমি না গেলে আমি কিভাবে যাব বলো তো? একা একা যেতে কারোর ভালো লাগে? আর আমি ওখানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ি, তুমি গেলে তো একটা সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু অরুণ তাকে বুঝিয়ে বলে, দেখো, আমার পক্ষে এখন হয়তো যাওয়া সম্ভব হবে না, তুমি তো সবই জানো। আর এছাড়াও ড্রাইভার তো যাচ্ছে, এতে অসুবিধার কী আছে? আর হ্যাঁ, তোমার সাথে বাচ্চাদেরও নিয়ে যেও, ওদেরকে আমি এই খালি ঘরে তো রেখে কাজে যেতে পারবো না। শেষমেশ রুবিনা রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তাহলে আগামীকাল আমাদের বেরোনোর দিন ঠিক করে দিচ্ছি। পরদিন অরুণ প্রতিদিনের মতো ব্যবসার কাজে বেরিয়ে যায়, আর রুবিনা তাদের 2 সন্তান আর শ্বশুর শাশুড়িকে নিয়ে তীর্থস্থানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। বিকেলে অরুণ বাড়ি ফিরে আসে। তখন রুবিনা ফোন করে জানায় যে তারা নিরাপদে পৌঁছে গেছে। অরুণ বলে, ভালোই হয়েছে, ভালোভাবে থাকো, সাবধানে থেকো। পরের দিন আবার অরুণ কাজে বেরিয়ে যায়, কিন্তু সেদিন বিকেল থেকেই হঠাৎ অরুণের ফোন বেজে ওঠে। ফোনটা রুবিনার নাম্বার থেকে আসে। অরুণ অবাক হয়ে ফোন ধরে, কিন্তু ওপারে রুবিনার গলা নয়, এক অচেনা মানুষের গলা। লোকটা জানায়, আপনার স্ত্রী যে গাড়িতে তীর্থে যাচ্ছিলেন সেই গাড়ির দুর্ঘটনা হয়েছে, আর কোনোভাবে কাউকে বাঁচানো যায়নি, সবাই সবাই মারা গিয়েছে। এই কথা শুনেই অরুণের পা থেকে যেন মাটি সরে যায়। সে এক দৌড়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে দুর্ঘটনা হয়েছিল। গিয়ে দেখে তার পুরো পরিবার এক মুহূর্তে শেষ হয়ে গেছে। নিজের চোখে এমন দৃশ্য দেখে অরুণ ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। খবরটা আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে পড়ে, সবাই ছুটে আসে। অরুণ শেষকৃত্য সম্পন্ন করে। তার চোখ থেকে এক ফোঁটা চোখের জল পর্যন্ত গড়িয়ে পড়ে না।
এর কারণ ছিল এত বড় ধাক্কা সে কোনোভাবে সহ্য করতে পারছে না। ধীরে ধীরে আত্মীয় স্বজনরা আসে আর অরুণের সাথে কথা বলে। সবাই অবাক হয়ে দেখে যে তার চোখে এক ফোঁটা জল নেই। কথা বলতে বলতে হঠাৎই তার বুকের ভেতরে জমে থাকা সব দুঃখ একসাথে ফেটে বেরিয়ে আসে আর সে হাউমাউ করে কান্না করতে থাকে। সবাই অবাক হয়ে দেখে তার পুরো দুনিয়া এক ঝটকায় যেন শেষ হয়ে গিয়েছিল। অরুণ মনে মনে ভাবতে থাকে, যদি সেই দিন স্ত্রী রুবিনার সাথে সেও তীর্থে চলে যেত তাহলে হয়তো ভালোই হতো। আজকে তার জগৎ এবারে ফাঁকা হয়ে যেত না। এই দৃশ্য দেখে সবার চোখে জল চলে আসে, কারণ সে নিজের পরিবারকে ভীষণ ভালোবাসত। কিন্তু যা হয়ে গেছে তার ফেরানো সম্ভব নয়। পরিবারের শোক পালন শেষ করে ধীরে ধীরে আত্মীয়রা ফিরে যায়। কিন্তু আত্মীয়রা চলে গেলেও সেই ফাঁকা বাড়ির দেওয়ালে দেওয়ালে পারিবারিক স্মৃতি অরুণকে তাড়া করে বেড়ায়। কখনো মনে হয় হঠাৎ করে রুবিনা রান্নাঘর থেকে বেরিয়ে আসবে আর হাসি মুখে বলবে, কেমন আছো, ঠিক আছো তো, ঠিক মতো খেয়েছো তো? কিন্তু চারপাশে আর কেউ নেই, একা অরুণ আর সেই শূন্য বাড়ি তাকে যেন গিলে খেতে আসছে। শেষ পর্যন্ত অরুণ আর সহ্য করতে পারে না। সে সেই বাড়ি ছেড়ে কলকাতাতেই আরেকটি বাড়িতে চলে যায়, সেখানেই থাকতে শুরু করে। কিন্তু যখনই সে বাইরে বেরোয় অথবা ঘর থেকে কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, তখন পথে যেতে যেতেই তার রুবিনার কথা, তার ছোট্ট দুটো সন্তানের কথা বারবার মনে পড়ে যায়। আগে সে রুবিনাকে আর তার বাচ্চাদেরকে বাইকে চাপিয়ে বাজারে নিয়ে যেত, বিভিন্ন রকম জিনিস কিনে দিত। বাচ্চারা তার কাছে যা চাইতো সে নিজের সাধ্যমতো সব কিছু দেওয়ার চেষ্টা করত। সেই সব স্মৃতি তাকে বারবার করে কুড়ে কুড়ে খাচ্ছিল। আস্তে আস্তে সে মদের নেশায় ডুবে যেতে থাকে। ভাবল মদ খেলে হয়তো দুঃখ লাঘব হবে, কিন্তু না, দুঃখ তখনও বুকের ভেতরে আগুনের মতো জ্বলতে থাকে। তখন অরুণ ঠিক করে সে আর কলকাতায় থাকবে না। এই শহর ছেড়ে সে অন্য কোথাও চলে যাবে, অন্য কোনো নতুন শহরে গিয়ে সে নতুন করে জীবন শুরু করবে। তাই সে কলকাতা ছেড়ে সোজা ফরিদাবাদ চলে যায়, কারণ ফরিদাবাদে তার বাবার কেনা একটি বাড়ি ছিল আর সেখানেই তাদের একটি ছোট্ট কারখানাও ছিল যেখানে শ্রমিকরা কাজ করত। অরুণের বাবা বহু বছর আগে সেই বাড়িটা কিনেছিলেন, যেন কখনো অসুবিধা বা কোনো দরকার হলে তিনি পরিবার নিয়ে ওখানে থাকতে পারেন। কোনো অসুবিধা যেন তাদেরকে কখনো স্পর্শ না করতে পারে, কারণ ব্যবসার খাতিরে তো অনেক সময় অনেক সমস্যা আসতেই পারে। কারখানায় বিভিন্ন রকম সমস্যা আসে, তখন জায়গা পরিবর্তন করলে অনেক সময় সমস্যার একটু সমাধান হতে পারে। অরুণ ফরিদাবাদের সেই পোস্ট কলোনির বাড়িতে গিয়ে ওঠে। দিনে সে বাড়িতে বসেই ব্যবসার খোঁজ খবর রাখে আর সন্ধ্যাবেলা নিয়ম করে মদ খেতে থাকে। বাইরে বেরোয় খুব কম, কেবল বাজারে কোনো প্রয়োজন হলে তবেই সে বাইরে বেরোয়। এভাবে 1 মাস কেটে যায়। একদিন হঠাৎ অরুণের খেয়াল হয় তার দামি গাড়িটা যা রাস্তার ধারে পড়ে রয়েছে, সেই গাড়ি প্রতিদিন ভোরবেলায় ঝকঝকে পরিষ্কার হয়ে থাকে। প্রথমে অরুণ ভাবে হয়তো পোস্ট কলোনির কোনো লোক এগুলি পরিষ্কার করে দিয়ে যায়, তাই সে বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। এভাবে টানা 15 দিন গাড়ি পরিষ্কার হতে থাকে। 15 দিনের মাথায় একদিন ভোরে হঠাৎ অরুণের প্রয়োজন পড়ে ঘর থেকে বাইরে যাওয়ার, বাজার থেকে একটা জিনিস কেনার। তাই খুব ভোরেই সে বাড়ি থেকে বেরোয়। সে দেখে রাস্তার ধারে পার্ক করা সেই গাড়ি দামি গাড়ির মতো চকচক করছে, আর সেই গাড়িটি পরিষ্কার করছে এক ছোট্ট ছেলে। ছেলেটির গায়ে ছেঁড়া ফাটা ময়লা জামা কাপড়, পায়ে ছেঁড়া চটি আর হাতে একখানা পুরনো কাপড়। সে কাপড় দিয়ে সে মন দিয়ে গাড়ি পরিষ্কার করছে। এই দৃশ্য দেখে অরুণ হতবাক হয়ে যায়। ভাবে, কে এই ছেলে, কেনই বা তার গাড়ি পরিষ্কার করতে হচ্ছে। সে ধীরে ধীরে ছেলেটির কাছে গিয়ে বলে, এই ছেলে, তুমি আমার গাড়ি কেন পরিষ্কার করছো? কে তোমাকে বলেছে এই কাজ করতে?
অরুণ মনে মনে ভাবে হয়তো পোস্ট কলোনির কেউ তাকে জোর করে এই কাজ করাচ্ছে। তখন ছেলেটি মৃদু হেসে বলে, না দাদা, কেউ কিচ্ছু বলেনি, আমি মন থেকে করি, আমার গাড়িটা পরিষ্কার করতে ভালো লাগে তাই করি। ছেলেটির মুখ থেকে এই কথা শুনে অরুণ পুরোপুরি হতবাক হয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে রে বাবু তুই? এই গাড়িতে এমন কি আছে যে তোর পরিষ্কার করতে ভালো লাগে? তখন ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকে। অরুণ আবারও তাকে জিজ্ঞেস করে। ছেলেটি ধীরে ধীরে বলে, দাদা, এই গাড়িটার রং একদম কালো না? এমনই একটা গাড়ি আমার বাবার কাছে ছিল। মানে বাবা এক কোটিপতির গাড়ি চালাতেন, আর মাঝে মাঝে গাড়িটা বাড়িতেও নিয়ে আসতেন। তখন আমি আর বাবা দুজনে মিলে ভোরবেলা গাড়িটা পরিষ্কার করতাম। বাবা এখন আর এই দুনিয়ায় নেই, তাই এই গাড়িটা পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে। গাড়িটা পরিষ্কার করলে আমার মনে হয় আমি আর বাবা দুজনে মিলেই এই গাড়িটা পরিষ্কার করছি। এ কথা বলতে বলতে সেই ছেলেটির চোখ থেকে জল বেরিয়ে আসে। অরুণ একদম অবাক হয়ে যায়। সে এগিয়ে এসে তার মাথায় হাত রাখে। কান্না থামা রে বাবা, এই পৃথিবীতে তোর বাবা ছাড়া কি আর কেউ নেই? তুই এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস? তখন সেই ছেলেটি, যার নাম ছিল সাগর, সে ভেঙে পড়ে আর নিজের গল্প বলতে থাকে। সে বলে, দাদা, আমার তো এক সময় সব ছিল। আমার বাবা একজন বড় লোকের গাড়ি চালাতেন, মাঝে মাঝে গাড়ি বাড়িতে আনতেন, আর আমি ওই গাড়িটা দেখতে খুব ভালোবাসতাম। আমি স্কুলে যেতাম, বাবা মার সাথে খুব ভালো সময় কাটাতাম। কিন্তু হঠাৎ একদিন বাবা ভীষণ অসুস্থ হয়ে গেলেন, আর সেই অসুখে আমার বাবা মারা গেলেন। বাবার মৃত্যুর পরে মা অনেক চেষ্টা করেছিল, আর্থিক অসুবিধা থাকার কারণে আমার আর স্কুলে পড়া হলো না। তারপর হঠাৎ করে কিছুদিন পর আমার মাও অসুস্থ হয়ে গেলেন। এখন আমার আর কেউ নেই। আমি এখন হোটেল আর রেস্তোরাঁয় থালা বাসন মাজার কাজ করি। কোথাও একটু আধটু যদি খেতে পাই তাহলে খেয়ে নিই। একদিন সকালে কিছু বন্ধুদের সাথে এই গলি দিয়ে যাচ্ছিলাম, তখনই এই গাড়িটি দেখলাম, একদম বাবার সেই গাড়ির মতো। তখনই মনে হলো বাবার কথা, তাই প্রতিদিন ভোরবেলা এসে গাড়িটা মুছে দিয়ে তবেই কাজে যাই। এটা করলে আমার নিজের বাবার কথা মনে পড়ে। সাগরের কথাগুলো শুনে অরুণ স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে যেন তার নিজের অতীত ভেসে ওঠে। যেভাবে অরুণ পুরো পরিবারকে হারিয়েছে, ঠিক সেইভাবেই সাগরও তো নিজের পরিবারকে হারিয়ে ফেলেছে। সাগর সেই গাড়িটা মুছতে মুছতে চুপচাপ বেরিয়ে যায়। সাগর চলে যাওয়ার পর অরুণের হঠাৎ মনে হয়, এই ছেলেটাকে আটকানো উচিত ছিল। সে চারপাশে তাকিয়ে দেখে, কিন্তু ততক্ষণে সাগর কোথাও উধাও হয়ে গেছে। অরুণ অদূরেই পাড়ার মুদি দোকানে যায় এবং দোকানদারকে জিজ্ঞেস করে, কাকু, এই ছেলেটাকে আপনি চেনেন? ও কে? দোকানদার বলে, না বাবা অরুণ, আমি চিনি না। কেন, কি হয়েছে? তুমি চেনো না ওকে? সে তো প্রতিদিন তোমার গাড়ি মুছতে আসে। অরুণ বলে, কাকু, আমি তো কোনোদিনই দেখিনি, আজ দোকানে যাওয়ার জন্য বেরোলাম তাই ওকে দেখলাম। দোকানদার বলতে লাগলো, বাবা, আমি তো ওকে চিনি না, কিন্তু আমি তো প্রতিদিন দেখি এই সময় ও এসে তোমার গাড়িটা মুছে দিয়ে যায়। এ কথা শুনে অরুণ সেই সময়টা মনে গেঁথে রাখে। তারপর সে কাজের জন্য বেরিয়ে যায়, কিন্তু সারা দিন তার মনে শুধু সাগরের কথাই ঘুরতে থাকে। তার নিজের ছেলেও তো প্রায় এই বয়সী ছিল। সাগরের মধ্যে সে যেন নিজের ছেলেকেই, নিজের সন্তানকেই দেখতে পায়। পরের দিন অরুণ ঠিক সকালেই উঠে যায়। সেই দোকানদার কাকু যে সময় বলেছিল ঠিক সেই সময় সে নিজের বাংলোর গেটের সামনে চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকে, চোখ রাখে গলির মুখের দিকে। কিছুক্ষণ পরেই সে দেখে সাগর সেই গলির মুখ থেকে বেরিয়ে আসছে। সাগর অরুণকে দেখে তার কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজ সে সিদ্ধান্ত নেয় সে সাগরের সঙ্গে ভালো করে কথা বলবে। এদিকে সাগরও দূর থেকে অরুণকে দেখতে পায়। সে মনে মনে ভাবে, আজ মনে হয় দাদা আমাকে গাড়ি মুছতে দেবে না। যদি বকেন বা তাড়িয়ে দেন তাহলে চুপচাপ চলে যাব।
আর যদি গাড়ি মুছতে দেয় তাহলে তো খুবই ভালো, বাবার কথা মনে পড়বে। এই ভেবে সাগর এগিয়ে আসে আর গাড়ি মুছতে শুরু করে। অরুণ তখন তার পাশে দাঁড়িয়ে কথা শুরু করে। তুই কোন ক্লাসে পড়তিস রে? কখন থেকে পড়াশোনা ছেড়েছিস? সাগর মাথা নিচু করে বলে, দাদা, এখন তো যা কাজ পাই তাই করি, আর আমি যখন কাজ ছেড়েছিলাম তখন আমি 3তে পড়তাম। যেখানে জায়গা পাই সেখানেই ঘুমিয়ে পড়ি। দিনে যে কাজ করি তাতে খাওয়ারের টাকা খুব জোর হলে কোনো দিন ওঠে, কোনো দিন ওঠে না। যে হোটেলে কাজ করি সেখান থেকে কিছু খাওয়ার দিয়ে দেয় প্রতিদিন। পড়াশোনা তো ছেড়েই দিয়েছি। কে আর দেখবে আমাকে, কে আমাকে পড়াবে? তখনই অরুণ বলে, না, এইভাবে হবে না সাগর, তুই পড়াশোনা আবার শুরু করবি, আর এই গাড়ি মুছবি ঠিকই, কিন্তু তার জন্য শর্ত আছে। তোর পড়াশোনার সব খরচ আমি চালাবো, তুই আমার এই বাড়িতেই থাকবি। সাগর থমকে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না। এত বড় বাড়ি সে স্বপ্নেও দেখেনি। সে অবাক হয়ে বলে, দাদা, সত্যি বলছেন? অরুণ হেসে বলে, হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, তুই আমার সাথে থাকবি আর পড়াশোনা করবি। সাগরের চোখ ভিজে যায়। সে মাথা হেঁট করে হ্যাঁ বলে। অরুণ তাকে নিয়ে বাংলোর ভেতরে ঢোকে। বাড়ির ভেতর গিয়ে কিছু জামা কাপড় দেয়। সেগুলো তার নিজের ছেলের জিনিস ছিল, যেগুলো সাগরের গায়ে একদম ফিট হয়। সাগর বুঝতে পারে এগুলো দামি জামা কাপড়। কোনো দিন সে এমন জামা কাপড় পরেনি। তবু অরুণের কথায় সে সেগুলো পরে ফেলে। সাগরকে নতুন জামা কাপড় পরে দেখে অরুণের খুব ভালো লাগে। তাকে দেখতে একদম তার ছেলের মতো লাগছিল। সে সাগরকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলে। সাগর অবাক হয়ে তার চোখের জল মুছে দেয়। দাদা, তুমি কাঁদছো কেন? অরুণ হেসে বলে, কিছু না রে বাবা, তোকে দেখে খুব ভালো লাগছে। জামা কাপড়গুলো আমার খুব কাছের ছিল, তুই পরেছিস দেখে আমার মনটা একটু ঠান্ডা হলো। সাগর জিজ্ঞেস করলো, এই জামা কাপড় কার দাদা? অরুণ তখন তাকে নিজের পুরো কাহিনী বলে দেয়। রুবিনা, তার সন্তান, সেই দুর্ঘটনা, একাকিত্ব, মদের নেশা, সব কিছু। সাগর সব শুনে চোখ ভিজিয়ে ফেলে, কারণ তার জীবনটাও তো প্রায় একই রকমের ছিল। এইভাবে দুজনেই একে অপরকে সান্ত্বনা দেয়। অরুণ এবার সাগরের পড়াশোনার ব্যবস্থা করে, ভালো স্কুলে ভর্তি করে, পড়ার খরচ দেয়, আর তাকে নিজের সন্তানের মতো দেখে। ধীরে ধীরে দুজনের মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে। অরুণের চোখে সাগর হয়ে ওঠে তার হারানো ছেলে। তখন অরুণ ঠিক করে এবার সে সাগরকে নিয়ে তার কলকাতার সে রাজকীয় বাড়িতে ফিরবে, যে বাড়ি আজও তার আছে, আর সেখানকার কাজের লোকরা সব কিছু ঠিকঠাক করে যত্ন করে রেখেছে। গাড়িতে বসে সাগর জিজ্ঞেস করে, দাদা, আমরা কোথায় যাচ্ছি? অরুণ হেসে বলে, তোর জন্য একটা চমক আছে। সাগর কিছুই বুঝতে পারে না। বড় বাড়ি, লম্বা সফর, আর সেই রাজকীয় বাড়িতে পৌঁছতেই সাগরের চোখ ছানা বড়া। এত বড় বাড়ি, যেন এক্কেবারে রাজবাড়ি। অরুণ তখন সব কাজের লোকদের ডেকে বলে, শোনো, আজ থেকে ও আমার ছেলে, তোমরা ওকে ছোট মালিক বলবে। একথা শুনে সাগরের চোখে আবার জল চলে আসে। সে অরুণকে জড়িয়ে ধরে বলে, দাদা, আমি তোমাকে এখন থেকে বাবা বলে ডাকতে পারি? অরুণের চোখ ভিজে যায়। হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারিস। এরপর অরুণ সব আইনি কাগজপত্র তৈরি করে সাগরকে দত্তক নেয়। সেই খালি পায়ে রাস্তায় ঘুরে বেড়ানো ছেলেটা আজ অরুণের একমাত্র উত্তরাধিকারী, কোটি টাকার সম্পত্তির মালিক। আজ সাগর 18 বছরে পা রেখেছে। সে এখনও অরুণের সাথেই থাকে। অরুণ তাকে ভালো স্কুলে কলেজে পড়াচ্ছে, সব খেয়াল রাখছে। সাগর অরুণকে খুব ভালোবাসে। যেভাবে অরুণ তাকে বাবার মতো আগলে রেখেছে, সাগরও অরুণকে এখন নিজের পরিবার ভাবে। অরুণ আবার নতুন করে বাঁচতে শিখেছে। এখন আর কোনো মদের নেশা নেই, কোনো পুরনো শোক নেই, কারণ সাগরের মধ্যেই সে তার হারানো পরিবারকে খুঁজে পেয়েছে।
আর এভাবেই তারা দুজনে একে অপরের সাথে সুখে দিন কাটাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। আপনাদের কি মনে হয় অরুণের সাগরকে দত্তক নেওয়া কি ঠিক সিদ্ধান্ত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ দেওয়া নয়, কারোর মনে কষ্ট দেওয়া নয়, বরং যাতে এই গল্পগুলো থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদের জীবনে সেগুলো কাজে লাগাতে পারি, তার জন্যেই এই গল্পগুলো রচনা করা হয়। নতুন কোনো গল্প নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিলাম। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।